দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। স্যার ক্লাসটা একটু রেকর্ড করেন। রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমরা মেবি এই পর্যন্ত দেখছি না? জি স্যার। এটা এটা দেখতেছিলাম, আমরা বলতেছিলাম যে আমাদের প্যারামিটারগুলোর মধ্যে যে এস এ, আমাদের মূল ইকুয়েশনটা ছিল হলো গিয়ে আমাদের মেইন ইকুয়েশন ছিল হলো গিয়ে ভি ইকুয়াল টু এস এ ইন্টু ডাব্লু। এটা ছিল আমাদের মেইন ইকুয়েশন, যেটার মধ্যে এস এর ভ্যালুটা বের করার জন্য আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছিলাম। তো এস এর মধ্যে আমরা জেড দেখছি, আই দেখছি, এখন হলো কি আমরা সিএসটা বের করতেছি। তো বলতেছিলাম যে সিএস এর জন্য আমাদের কয়েকটা ইকুয়েশন আছে। সিএসটা আসলে আর কিছুই না, সিএসটা হলো গিয়ে বোঝাচ্ছে যে আর্থকোয়েক এর যে এক্সেলারেশন, তার তুলনায় আমাদের বিল্ডিং আসলে কত গুণ এক্সেলারেশন ফিল করতেছে। আমরা একটা ভিডিও দেখছিলাম, আমরা বুঝতেছিলাম যে যখন ওই বিল্ডিংয়ের ফ্রিকোয়েন্সির সাথে আর্থকোয়েকের ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ড যেটাই বলি না কেন একই জিনিস, সেটা যখন কাছাকাছি হয়ে যায়, মিলে যায়, তখন হলো গিয়ে রেজোনেন্স হয়। আর কাছাকাছি না হলে রেজোনেন্স হয় না। তো আমরা এই যে নিচের যে গ্রাফটা আছে, এই গ্রাফটা এটা থেকে বুঝতেছিলাম যে এই যে এই জায়গাটা যেটা সিএস এর ভ্যালুটা যেখানে বেশি, সিএস এর ভ্যালু মানে একটু আগে বললাম যে আর্থকোয়েকের এক্সেলারেশনের তুলনায় আমাদের বিল্ডিং আসলে কত গুণ এক্সেলারেশন ফিল করতেছে। তো দেখেন এখানে সিএস এর ভ্যালুটা বেশি, এই যে এই পুরো জায়গাটাতে, এটাতে। তার মানে আমাদের বিল্ডিংয়ের টাইম পিরিয়ড যদি এই টিবি থেকে টিসির মধ্যে পড়ে, তাহলে কিন্তু রেজোনেন্স ফিল করে বা সিএসটাও পরিমাণটাও বেশি হয়। তো আমাদের বিল্ডিংটা কোথায় আছে এটা আমাদেরকে জানতে হবে। আমাদের বিল্ডিংটা কি এই 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 জিরো থেকে টিবি, নাকি টিবি থেকে টিসি, টিসি থেকে টিডি, নাকি টিডির পরে কোথায় আছে আমাদের বিল্ডিংটা, এটা আমাদেরকে বুঝতে হবে। তো দেখেন এখানে চারটা রিজন আছে, একটা দুইটা এই তিনটা এই চারটা, এই চারটার জন্য কিন্তু আমাদের এখানে এই চারটা ইকুয়েশন আছে। তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে আমাদের বিল্ডিংয়ের টি কত। ঠিক আছে, তো টি এর জন্য কিন্তু উপরে একটা ইকুয়েশন ছিল, এই যে আমরা এটা মনে হয় ক্লাসে একটু হিসাব করছিলাম। ঠিক আছে, তো ধরেন ফর এক্সাম্পল আমার বিল্ডিংয়ের হাইট হলো গিয়ে ধরেন 55। আর কেউ একটু ক্যালকুলেটর হাতে নেন, আমাকে জাস্ট ভ্যালুগুলো বলবেন। সাপোজ আমাদের বিল্ডিংয়ের হাইট হলো গিয়ে 55 ফিট। তো বলছিলাম যে এই এইচ এন, এই ভ্যালুটা এখানে মিটারে বসাইতে হয়, এখানে লেখাও আছে। কই গেল? এই যে ইন মিটার্স। তো ধরেন আমাদের বিল্ডিংয়ের হাইট হলো 55 ফিট। 55 ফিট কেন আমি এক্সট্রা 5 ফিট এখানে কেন বললাম? কারণ ওই মাটির নিচে বা ফ্লোর লেভেল যেটা আছে সেটা নিচেও কিন্তু আমাদের ওই ফুটিং পর্যন্ত কলামের একটা পোর্শন কিন্তু এক্সটেন্ডেড থাকে। ঠিক আছে, তো আমি ধরে নিলাম, ধরেন এটা সেটা 5 ফিট সাপোজ। আর হলো কি নর্মাল 5 স্টোরির বিল্ডিং 5×10 50 ফিট। তো 55 ফিটকে আমাকে নিতে হবে হইলো গিয়ে, এটাকে নিতে হবে মিটারে। এটা কত আসে বলতে পারবেন? 55 ডিভাইডেড বাই 3 0.76। 16.76। তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হইলো গিয়ে, এখানে সিটির ভ্যালু লাগবে আবার। তাহলে সিটির ভ্যালু এখানে নিচে টেবিল আছে, এটাও আমরা দেখছিলাম গতকালকে, জাস্ট রিভিশন দিচ্ছি। আমাদের বিল্ডিংটা আমরা ধরে নিচ্ছি কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, মানে বিম কলাম স্ট্রাকচার এবং কনক্রিটের তৈরি, মোমেন্ট রেজিস্ট করে। তো আমাদের সিটির ভ্যালু হলো গিয়ে 0.0466 ইন্টু 16.76 এম। এম এর ভ্যালু এখানে 0.9। তাহলে একটু বলেন দেখি ভ্যালুটা কত আসে?
0.59, 0.59 এত সেকেন্ড, ঠিক আছে, এটা সেকেন্ডে আসবে, এত সেকেন্ড। তাহলে এটা হলো গিয়ে আমাদের বিল্ডিংয়ের টাইম পিরিয়ড, বিল্ডিংয়ের টাইম পিরিয়ড হলো গিয়ে এটা। তাহলে এখন আমি এই 0.59 ভ্যালুটাকে মনে রাখবো, মনে রেখে আমি নিচে চলে আসবো। নিচে চলে এসে আমি দেখলাম যে আমার টি এর ভ্যালু হলো গিয়ে 0.59 সেকেন্ড। এখন হলো গিয়ে আমাকে সয়েল টাইপটা দেখতে হবে, তাহলে আমি বুঝতে পারবো আমাকে কোন রোটা ইউজ করতে হবে। তো বলতেছিলাম, ধরেন এটা আসলে বলা থাকবে আপনাদের, এটা আমরা কোথা থেকে পাই আমি সেটাও দেখাইছি, ওই যে সয়েল বোর্ড হোল করে সয়েল টেস্ট করতে, এই সরি এসপিডি ভ্যালু থেকে হারমোনিক এভারেজ করতে হয়, সেখান থেকে হলো গিয়ে এই সয়েল টাইপটা আসে। তো ধরে নিচ্ছি আমাদের যেটা মোস্ট কমন বাংলাদেশের জন্য সেটা হলো গিয়ে ধরেন এসসি, সয়েল টাইপ হলো গিয়ে এসসি, ঠিক আছে। তাহলে এসসি হলো গিয়ে আমাদের রো হলো গিয়ে এইটা। তাহলে এখন দেখেন দেখি যদি এত হয় তাহলে আমাদের এই টিটা কার কার মধ্যে পড়তেছে, টিবি আর টিসি। স্যার পরীক্ষায় কি স্যার বলে দিবে স্যার, মানে সয়েল টাইপ কেমন? বলে দেওয়ার চান্স বেশি, ইয়েস, বলে দেওয়ার সম্ভাবনা বেশি, হ্যাঁ। তো স্যার বাই চান্স যদি নাই দেয় তখন কি করবো? তখন কি করবেন সেটাও আমি দেখাই দেবো, সমস্যা নেই, এটা শেষের দিকে দেখাবো। তো আপাতত ধরেন হলো গিয়ে টি ইকুয়াল টু 0.59 সেকেন্ড আসছে। তাহলে আমাদের এই বিল্ডিংয়ের টাইম পিরিয়ড কার কার মধ্যে পড়ছে, টিবি আর টিসির মধ্যে পড়ছে না? তাহলে টিবি আর টিসির মধ্যে পড়ছে, টিবি আর টিসি কোথায় দেখেন দেখি, এই যে টিবি, এই যে টিসি। তার মানে আমাদের বিল্ডিংয়ে আসলে কি হচ্ছে, রেজোনেন্স হচ্ছে, তাই না, নাকি? হ্যাঁ, সবচেয়ে বেশি রেজোনেন্স হচ্ছে। তাহলে এখন এখান থেকে আমরা বুঝতে পারবো আবার যে আমরা কোন ইকুয়েশনটা ইউজ করব। দেখেন এখানে হলো গিয়ে প্রথম ইকুয়েশনটা বলতেছে যদি আমাদের টি 0 থেকে টিবির মধ্যে পড়ে তাহলে এটা আমাদের কেস না, আমাদেরটা কিন্তু টিবি আর টিসির মধ্যে পড়ছে, তাহলে আমাদের ইকুয়েশন হলো গিয়ে এইটা। তাহলে আমাকে এই ইকুয়েশনটা ইউজ করে সিএসকে বের করতে হবে। তাহলে সিএস এর ভ্যালুটা আমি লিখি, সিএস ইকুয়াল টু 2.5 ইন্টু এস, এস এর ভ্যালু আমি এই টেবিল থেকে পাচ্ছি, এস এর ভ্যালু হয়েছে 1.15, এটা হলো গিয়ে 1.15 ইন্টু ইটা। আমি বলছি কিছু বলা না থাকলে আমরা ইটার ভ্যালুটা, এই যে এখানে এটা ভ্যালু যেটা আছে এটা বলছে এটা গ্রেটার দেন হইতে হবে 0.55, তো ফর ম্যাক্সিমাম কেসে সেটা হলো গিয়ে 1 হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম কেসে সেটা হলো গিয়ে 1 হয়, কারণ এখানে আমরা হলো গিয়ে এটাকে বলে ড্যাম্পিং ফ্যাক্টর, সেটা আমাদের আপাতত দরকার নেই, এটা একটু আমাদের এই ড্যাম্পিং ফ্যাক্টর নাই ধরলাম আমরা, ঠিক আছে। তো আপাতত আমরা এখান থেকে এটা ইকুয়াল টু 1 ধরছি, তাহলে এটা ইন্টু 1, তাহলে সিএস এর ভ্যালু কত আসে, 2.5 ইন্টু 1.15 কত আসে, 2.87। তাহলে এই হলো আমাদের সিএস এর ভ্যালু। তাহলে দেখেন আমরা এখান থেকে জেড পাইছি, আই পাইছি, সিএস পাইছি, এখন একমাত্র বাকি থাকে হলো গিয়ে আর। আর এর নামটা হলো গিয়ে, আর এর পরিচয় হলো গিয়ে এটাকে বলে রিডাকশন ফ্যাক্টর। ওই যে আমরা বড় একটা লোড পাচ্ছিলাম সেটাকে আমরা একটা আর দিয়ে ভাগ করে লোডটাকে কমাই নিচ্ছিলাম, তাই না? একটু মনে করে দিয়ে আসি, কোথায় গেল এই যেটা আমরা বলতেছিলাম আমরা ইলাস্টিক জেন করতেছি না, তাইলে আমাদের এত বড় ফোর্সের দরকার নাই, আমরা এইটুকু ফোর্স নিয়ে ডিজাইন করব। তাহলে এই এত বড় ফোর্সটাকে আমি একটা ফ্যাক্টর দিয়ে ভাগ দিছি, আর দিয়ে ভাগ দিয়ে নিচে নামাই আনছি, এখানে নামাই আনছি। তো এই আর এর ভ্যালুটা কত দিয়ে ভাগ দিব, এই আর এর ভ্যালুটা আমাদের লাগবে এখন। তাহলে এই পর্যন্ত গেল, দেখেন আবার এইখানে একই চার্ট দেওয়া আছে। তো আর এর ভ্যালুটা বের করার জন্য আমাদেরকে আবার একটা এখান থেকে একটা ক্যাটাগরি চুজ করতে হবে, বের করতে হবে আর কি। এটাকে বলে সিসমিক ডিজাইন ক্যাটাগরি বা এসডিসি, সিসমিক ডিজাইন ক্যাটাগরি। এটা খুবই সহজ বের করা। দেখেন প্রথমে বলতেছে আমরা সিসমিক ডিজাইন ক্যাটাগরির কোনটা, বি, সি নাকি ডি। দেখেন এখানে 3 ধরনের লেটার আছে, বি, সি আর ডি, 3 ধরনের লেটার আছে। তো এটা বের করার জন্য প্রথমে আমাকে জানতে হবে আমাদের অকুপেন্সি ক্যাটাগরি কোনটা। আমরা কত ছিলাম মনে আছে কারো, আমাদের অকুপেন্সি ক্যাটাগরি কোনটা ছিল আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য? এটা কত হয় বলছিলাম, যাবতীয় রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য অকুপেন্সি ক্যাটাগরি হলো গিয়ে 2, ঠিক আছে। তাহলে আমাদের এই ডান পাশের পার্টটা আমাদের জন্য লাগবে না, ঠিক আছে।
তাহলে দেখেন আমাদের এই বাম পাশের পার্টটা নিয়ে আমরা কাজ করব। এখন বাম পাশে আছে সাইড ক্লাস। আমাদের সাইড ক্লাস কোনটা? এসসি, তাই না? আমাদের সাইড ক্লাস এসসি, তার মানে এই কলাম বরাবর, সরি এই রো বরাবর কোনো একটা ভ্যালু আমাদের। এখন কোনো একটা ভ্যালু আমাদের, কোন ভ্যালুটা আমাদের এটা জানার জন্য আবার কিন্তু জোন জানতে হবে। জোন কোনটা জানো? পুরো বাংলাদেশকে কয়টা জোনে ভাগ করা হয়েছে? 4টা। 4টার মধ্যে ধরেন আমি যদি ঢাকার জন্য একটা বিল্ডিং ডিজাইন করি, তাহলে আমরা আসলে কোন জোনে পড়ি? জোন 1, 2, 3 না 4? যদি মনে না থাকে একটু দেখে আসি। আমাদের এখানে পুরো একটা টেবিল ছিল, এই যে দেখেন, বা এখান থেকেও যদি না দেখতে চাই দেখেন, এই যে এখানে জোন 1, 2, 3, 4 লেখা আছে। আমাদের ঢাকা কিন্তু এই যে জোন 2তে পড়ে, এই যে, ঠিক আছে? তাহলে আমাদের হলো সিসমিক জোন 2। তাহলে দেখেন আমাদের সিসমিক জোন হলো 2, তার মানে এখান থেকে আমরা নিচের দিকে আসব, এখান থেকে ডান দিকে আগাবো, তার মানে আমাদের এই যে এইটা আমরা পাইলাম। তার মানে আমাদের সিসমিক ডিজাইন ক্যাটাগরি হলো গিয়ে সি, এসডিসি সি, এটাকে সংক্ষেপে বলে এসডিসি সি, এভাবে লিখি, হ্যাঁ? এটা একটু মনে রাখি। তাহলে আমাদের ডিজাইন ক্যাটাগরি, সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি। এটা কেন লাগবে? এইখান থেকে আমরা হলো গিয়ে এই যে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, আমরা হলো গিয়ে এখান থেকে এটা পাবো, ঠিক আছে? এটা কীভাবে পাচ্ছি দেখেন, এই যে সিসমিক ডিজাইন ক্যাটাগরি, এই যে এখানে কিন্তু ডান পাশে, এই যে ডান পাশে থাকেন, এখানে আছে বি সি ডি, যে 3টা ক্যাটাগরি এখানে লেখা আছে। এখন এটার মধ্যে আমরা পড়ি হইল গিয়ে মাঝখানে, তার মানে এখান থেকে এই কলামটা আমাদের জন্য। এখন দেখেন এটা আসলে কি লেখা আছে? হাইট লিমিট, হাইট লিমিট। তার মানে আমরা যে বিল্ডিংটা বানাবো সেটার আসলে লিমিট কত মিটার পর্যন্ত আমরা বিল্ডিংটাকে বানাতে পারবো। এখন আবার এখানে কতগুলো ক্যাটাগরি আছে, যে প্রথম 3টা হলো স্টিলের জন্য, আর এই 3টা হলো গিয়ে কনক্রিটের জন্য। এখন দেখেন আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু কনক্রিট বিল্ডিং ডিজাইন করতেছি, আমাদের এই 3টা ভ্যালু আমাদের ইন্টারেস্ট, এই 3টা, কারণ উপরে 3টা না, উপরে 3টা স্টিলের জন্য। এখন দেখেন এখানে বলতেছে যদি আমি স্পেশাল রিইনফোর্সড কনক্রিট মোমেন্ট ফ্রেম, মানে আমি যদি এই ডিজাইন ক্রাইটেরিয়াটা অ্যাপ্লাই করি, বা এটা একটা ডিটেইলিং, ঠিক আছে? মানে এখানে ডিফারেন্সটা হয় মূলত ডিটেইলিংয়ে। আমরা যেই বিম কলামের যেই ধরেন রিইনফোর্সমেন্ট ডিটেইলিং, এই ডিটেইলিংটার উপর ডিপেন্ড করে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেরকম এটা বলে স্পেশাল রিইনফোর্সড কনক্রিট মোমেন্ট ফ্রেম, এটা বলে ইন্টারমিডিয়েট, এটাকে বলে অর্ডিনারি। তাহলে নাম শুনেই বুঝতে পারতেছেন স্পেশালটার মধ্যে, স্পেশালটা কী? তাহলে স্পেশালটার মধ্যে একটু খুব ঘন ঘন হলো গিয়ে আমাদের স্টিরাপ বলেন, তারপর হলো গিয়ে অনেক কিছু এখানে আছে, যেমন ল্যাপ লেন্থ কোথায় দিতে হবে, কোথায় দেওয়া যাবে না, লেন্থ কতটুকু হইতে হবে, মিনিমাম বিম কলামের জয়েন্টে যেই স্টিরাপগুলো আছে সেগুলোর ম্যাক্সিমাম স্পেসিং কত হইতে পারবে, এই ধরনের, এবং হলো গিয়ে ওই যে ডেভেলপমেন্ট লেন্থ কত হবে, এগুলোর উপর ভিত্তি করে এই জিনিসগুলো ডিফার করে। স্পেশালি একরকম হয়, ইন্টারমিডিয়েটে আরেকটু হালকা হয়, অর্ডিনারি তার চেয়েও একটু হালকা হয়। তো এভাবে ধরতে পারেন যে স্পেশালের ক্ষেত্রে সব কিছু ঘন ঘন, রড বেশি, সব কিছু বেশি, হ্যাঁ? ইন্টারমিডিয়েট তার চেয়ে কম, অর্ডিনারিতে তারও কম। তো এখন আপনি যদি এখন চিন্তা করেন যে আচ্ছা আমি অর্ডিনারি দেব, আমি অর্ডিনারি ডিটেলিং করব, তো কোড আপনাকে বলতেছে আপনি অর্ডিনারি ডিটেলিং এখানে করতে পারবেন না। এনপি মানে হইল গিয়ে নট পারমিটেড। তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে উপরের দিকে উঠি, ইন্টারমিডিয়েট। এখন এটা চেক করে দেখি, ওকে, এখন কোড বলতেছে নো লিমিট। নো লিমিট মানে হাইটের কোনো লিমিট নাই, ঠিক আছে? আপনি যত উঁচু বিল্ডিং চান বানাতে পারেন ইন্টারমিডিয়েট ডিটেলিং দিয়ে। আর স্পেশাল, তো ইন্টারমিডিয়েটে যদি নো লিমিট হয় তাহলে বুঝতে পারতেছেন স্পেশালও কী হবে, নো লিমিট হবে, ঠিক আছে? কি বুঝা গেছে বলেন? তাহলে বলেন দেখি আমাদের ঢাকা শহরের জন্য
এই যে বিল্ডিংটা আমরা ডিজাইন করতেছি এইটার ক্ষেত্রে মিনিমাম আমাকে কোন ডিটেলিংটা করতে হবে? ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট করতে হবে, আমি কিন্তু অর্ডিনারি এখানে করতে পারবো না। তাহলে আমি চুজ করলাম ইন্টারমিডিয়েট, কারণ আমার যদি ইন্টারমিডিয়েটই হয় আমি স্পেশাল কেন করব, তাহলে তো আমার খরচ বেশি হবে আরও। তো আমি চুজ করলাম এখান থেকে আমি ইন্টারমিডিয়েট ডিটেলিং করব। তাহলে ইন্টারমিডিয়েট ডিটেলিং করলে আমাদের রেসপন্স রিডাকশন ফ্যাক্টর এই ভ্যালুটা কত এখানে, এই যে 5। তাহলে আমরা পেয়ে গেলাম এখান থেকে আর ইকুয়াল টু 5। ঠিক আছে, তাহলে এই এই টেবিলটা রিড করার উপায়টা বোঝা গেল। প্রথমে কি তাকাইতে হবে কোন দিকে? প্রথমে তাকাইতে হবে ডান দিকে, এই ডানে। ডানে দেখবো আমাদের ক্যাটাগরি কোনটা, সেই অনুযায়ী নিচে তাকাবো, দেখবো যে কোথায় কি আছে, নো লিমিট কোথায় আছে, নট পারমিটেডের উপরে কোথায় নো লিমিট প্রথমে আছে, এখানে পাই গেছি। তাহলে আমি এটাই ডিজাইন করব। আমি চাইলে কিন্তু এটাও করতে পারতাম, এটা করলে কিন্তু ভুল হইতো না, স্পেশাল করলেও কিন্তু ভুল হইতো না, করা যেত। তাহলে দেখেন এখন আমি সবগুলো ভ্যালু কিন্তু পেয়ে গেছি। আচ্ছা, এটা আমাদের নাই, আমাদের ডুয়াল সিস্টেম আছে। এখানে একটা কথা বলা ছিল, এখানে বলা হয়নি। এটা হলো কি আমাদের কিন্তু মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, মানে এখানে কোনো শিয়ার ওয়াল নাই। আমরা এখানে যে বিল্ডিংটা ডিজাইন করছি এখানে কোনো শিয়ার ওয়াল নাই। বাট যদি এরকম হইতো যে শিয়ার ওয়ালও আছে এবং হলো গিয়ে আমাদের মোমেন্ট রেজিস্টিং ফ্রেমও আছে, দুইটা ডুয়াল মানে দুইটাই কাজ করতেছে, মানে ল্যাটারাল লোডটা দুইটাই নিচ্ছে, দুইটা মিলিয়ে নিচ্ছে, বিম কলাম মিলিয়ে নিচ্ছে, বিম কলামও নিচ্ছে যেরকম, শিয়ার ওয়ালও নিচ্ছে, দুইটা মিলিয়ে নিচ্ছে। যদি এরকম হইতো সেটাকে বলে ডুয়াল সিস্টেম। বাট এই ক্ষেত্রে আবার একটু কথা আছে যে হলো গিয়ে মিনিমাম 25% লোডকে হলো গিয়ে ল্যাটারাল লোডকে আপনার বিম কলামকে নিতে হবে। ঠিক আছে, ল্যাটারাল লোডটা মিনিমাম 25% বিম কলামকে নিতে হবে। যদি এটা হয় তাকে তাহলে তাকে বলে ডুয়াল সিস্টেম। বাট আমাদের ক্ষেত্রে শিয়ার ওয়াল নাই, আমরা এই জন্য মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম এখান থেকে ভ্যালুগুলো নিলাম। আচ্ছা, তো এখানে একটু বিল্ডিংয়ের প্রকারভেদ দেখা হয়েছে। এখানে জাস্ট একটু বলে রাখি, এই মোটামুটি 4 ধরনের মেইনলি ক্যাটাগরাইজ করা যায়। প্রথমটাকে বলছে বিয়ারিং ওয়াল, মানে এখানে কোনো এই যে ল্যাটারাল লোডটা যেটা আছে এটা আসলে এখানে আসলে কোনো বিম কলাম সিস্টেম নাই, জাস্ট হলো গিয়ে পুরোটাই শিয়ার ওয়ালের উপর দাঁড়ায় থাকে। তো শিয়ার ওয়ালের উপরেই দুপাশে সাপোর্ট দিয়ে হলো গিয়ে ফ্লোরগুলো থাকে এবং এইভাবেই পুরো বিল্ডিংটাকে ডিজাইন করা হয়। এবং এই বিল্ডিং ফ্রেম যেটা, এটার মধ্যে বিম কলাম আছে, বাট এটার মধ্যে দেখেন এই যে এখানে হিঞ্জ বানায় দেওয়া, মানে এখানে আসলে এগুলোর মধ্যে মোমেন্ট রেজিস্ট করার ক্যাপাবিলিটি নাই। আর মোমেন্ট রেজিস্টিং ফ্রেম এটার মধ্যে কোনো শিয়ার ওয়াল নাই, আমরা এটা ডিজাইন করতেছি, আমরা এটা এই জিনিসটা ডিজাইন করতেছি, এটার মধ্যে কোনো শিয়ার ওয়াল নাই। ল্যাটারাল এবং ভার্টিক্যাল লোড বা গ্র্যাভিটি লোড দুটাই হলো গিয়ে বিম কলাম নিবে। আর ডুয়াল সিস্টেমের মধ্যে এই ভার্টিক্যাল লোড পুরোটা নিবে হলো গিয়ে আপনার হলো গিয়ে বিম কলাম, আর এই হরিজন্টাল লোড এটা হলো গিয়ে দুইজন ভাগ করে নেবে, বিম কলামও নেবে কিছু, শেয়ার হলো কিছু নেবে। আচ্ছা, তো দেখেন আমরা কিন্তু এখন এস এ পুরোটাই পেয়ে গেছি। এস এ কত, 2/3 জেড আই আর সি, এটা আমরা আর সিএস এটা পুরোটা পেয়ে গেছি। তাহলে এখন সূত্রটা যদি আমি বসাই এস এ ডাব্লু, তাহলে মানে এখন আমার একমাত্র আননোন হলো ডাব্লু। তাহলে ডাব্লুটা কি? ডাব্লুটা হলো বিল্ডিংয়ের ওয়েট, কিন্তু শুধু ওয়েট না, এটা একটা স্পেশাল নাম আছে, এটাকে বলে সিসমিক ওয়েট। সিসমিক ওয়েট জিনিসটা কি দেখেন, একটা দিয়ে বুঝাই দিই তাহলে বুঝতে পারবেন। বলতেছে যদি লাইফ লোড আপ টু অ্যান্ড ইনক্লুডিং 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার হয়, মানে আপনার যে বিল্ডিংয়ের টোটাল লাইফ লোড সেটা যদি আপনি টোটাল ক্যালকুলেট করে দেখলেন যে সেটা হলো কি 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার বা তার চেয়ে কম, তখন হলো আপনি যেটা করবেন, তখন আপনি পুরো ডেড লোডটা নেবেন, ডাব্লিউ ডেড লোড পুরোটা নেবেন এবং লাইভ লোডের হলো গিয়ে 25% নেবেন। তখন এই পুরো জিনিসটাকে আমি বলবো সিসমিক ওয়েট ডাব্লু। বুঝা গেছে? মানে পুরা ডেড লোড প্লাস লাইভ লোড যোগ করতেছি না আমি, লাইভ লোডটাকে কিছুটা কমায় নিচ্ছি, 0.25 এল করে নিচ্ছি, যদি হইল গিয়ে প্রথম কন্ডিশনটা ফুলফিল করে। আর যদি সেটা না হয়, যদি 3-এর উপরে হয়, তখন কি করতে হবে? মিনিমাম অফ 50% লাইভ লোড আমাকে নিতে হবে। তখন ইকুয়েশনটা হয়ে যাবে WDL প্লাস 0.5 WLL, এরকম হয়ে যাবে। ঠিক আছে? আর ওই যদি এরকম পার্মানেন্ট কোনো হেভি ইকুইপমেন্ট থাকে, রিটেনিং লিকুইড থাকে, ধরেন ওয়াটার ট্যাঙ্ক বা এরকম কোনো কিছু, বা হলো গিয়ে হেভি মেশিনারি থাকে আপনার বিল্ডিংয়ের মধ্যে, তখন হলো গিয়ে বলছে এটাকে আর কমানো যাবে না, মানে লাইভ লোড যেটা আছে সেটাই নিতে হবে, তখন কোনো ফ্যাক্টর দিয়ে গুণ করা যাবে না, এই আর কি। তো
তো আমাদের ক্ষেত্রে মূলত আমরা এবি এর মধ্যেই থাকবো, ঠিক আছে। আচ্ছা, এখন হলো গিয়ে একটা একদম এক্সাম্পল একটু একটা করাই দেখাই, আসলে এখানে করা আছে, প্রসেসগুলো একটু খুব ভালো মতো খেয়াল করবেন। ধরেন এটা হলো আমাদের বিল্ডিংটা, যে বিল্ডিংটার আর্থকোয়েক ফোর্সকে আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি। তো এটা একটা 5 স্টোরির বিল্ডিং, প্রত্যেকটা ফ্লোরের হাইট হলো 10 ফিট করে, এই যে এখানে লেখা আছে। প্রত্যেকটা ফ্লোরের হাইট 10 ফিট করে। আর যেটা বলতেছিলাম যে এই গ্রাউন্ড লেভেল থেকে নিচের যেই ফাউন্ডেশন পর্যন্ত যেই ডিস্টেন্সটা কলামের, সেটা 5 ফিট ধরছি। তাহলে টোটাল হাইট হলো কি এটার কত, 50 ফিট। এবং এটা হলো প্ল্যানটা দেখেন এখানে কি আছে, এখানে খুবই সিম্পল একটা প্ল্যান। এখানে 15 ফিট বাই 15 ফিট এই আপনার হরাইজন্টাল দিকের স্পেসিং, আর ভার্টিক্যাল স্পেসিং হলো গিয়ে প্রথমটা 16 ফিট, এটা হলো 18 ফিট। তাহলে আর এখানে একটা এক্সট্রা একটা বিম আছে, বাকিটুকু মোটামুটি সিমেট্রিক, এখানে একটা সিঁড়ি আছে, এই আর কি। তো এটার জন্য আমরা টোটাল লোডটা বের করতে যাচ্ছি। তাহলে এখন প্রথম কাজ কি বলেন দেখি, কী করতে হবে আমাকে? আমার এখানে দুইটা পার্ট আছে, একটা হলো কি এসএ বের করা, আরেকটা হলো কি ডাব্লু বের করা। তো প্রথমে হলো গিয়ে আমরা ডাব্লুটা কীভাবে বের করতে হয় সেটা একটু দেখি। তো ডাব্লুটা কি বলছিলাম, ডাব্লুটা হলো গিয়ে বিল্ডিংয়ের কি, ডাব্লুর মধ্যে কী কী আছে, ডাব্লু ডেড লোড আর কি ডাব্লু লাইভ লোড, এই দুটাকে আমাকে বের করতে হবে। তো এই দুটা বের করার পর আমি দেখবো যে ডাব্লু এল এর পরিমাণ কত আসে, সেটা কি লেস দেন অর ইকুয়াল 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার আসে না কত আসে। যেটা আসবে সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের ইকুয়েশনটাকে সাজাবো। যদি এটার চেয়ে কম আসে তখন ডাব্লু হবে কি, ডাব্লু ডিএল প্লাস 0.25 ডাব্লু এলএল, এই আর কি। তো প্রথম কথা, আমাদেরকে আগে ডাব্লু ডিএল আর ডাব্লু এলএলটা বের করতে হবে। তো এখানে হলো গিয়ে এই বিম কলাম এগুলো সাইজ দেওয়া আছে। বলতেছি ইন্টেরিয়র বিম, একটু আমি এতে চলে যাই তাহলে সুবিধা হবে। দেখেন দেখেন এখানে বলতেছে ইন্টেরিয়র বিম 12/24, এক্সটেরিয়র বিম 10/24। তাহলে ইন্টেরিয়র বিম কয়টা আছে আমার এখানে, একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, ধরতে পারি 5টা আছে। আর বাকিগুলো এক্সটেরিয়র, একটা দুইটা তিনটা চারটা 5টা 6টা 7টা 8টা। আর কলাম 3 টাইপের কলাম আছে, এখানে ডাইমেনশনগুলো দেওয়া আছে, এখানে লেখা লেখা আছে কোনটা কি। আর আপনাদের জন্য কাজ সহজ করে দিচ্ছে এখানে একটু, এখানে দিচ্ছে হলো গিয়ে এই যে ডাব্লিউ ইউডিএল অন বিম, ইউডিএল বিমটা কত। আপনাদেরকে আসলে এখানে ওই স্ল্যাব থেকে তো আসলে লোডটা আমাদের কিসের উপর আসে, বিমের উপর আসে না। স্ল্যাবের ওয়েট, স্ল্যাবের সেলফ ওয়েট, তারপর হলো গিয়ে পার্টিশন ওয়ালের ওয়েট আছে, প্লাস্টারিং আছে, ফ্লোর ফিনিশ আছে। তো এই সব কিছুর যে লোডটা, এই লোডটা আপনাদেরকে অলরেডি এখানে ক্যালকুলেট করে বলে দিছে যে এই সব কিছু থেকে বিমের উপরে কতটুকু লোড আসতেছে প্রত্যেক ফ্লোরে। যেরকম এখানে দেখেন এক্সটেরিয়র বিমের উপরে ডেড লোড আসতেছে এত, ইন্টেরিয়রের মধ্যে ডেড লোড আসতেছে এত, এভাবে বলা আছে সব কিছু। আর কনক্রিটের এফসি আর স্টিল আর কি বলে এই কনক্রিটের ইউনিট ওয়েট হলো কি 0.15 কিপ পার ফিট কিপ, সব দেখতে দেওয়া আছে। তো এখন দেখি ক্যালকুলেশনটা তাহলে কীভাবে হচ্ছে। দেখেন বিম সেলফ ওয়েট, বিমের সেলফ ওয়েট, ইন্টেরিয়র বিম, ইন্টেরিয়র বিম এটার সাইজ দেওয়া আছে এই যে কত, এটা 12/24, ঠিক আছে। তাহলে 12/24 ডিভাইডেড বাই 144, মানে হলো কি এই ইঞ্চটাকে আসলে কিসে নিল, ফিটে নিল না। এই যে 12/24 ডিভাইডেড বাই 144, তাহলে এটা কি আসলো, এটা এরিয়া। তাহলে এটার সাথে যদি এখন আমি ওই কনক্রিটের ইউনিট ওয়েটটা গুণ দিই 0.15, তাহলে আসে 0.3 কিপ পার ফিট। তো তাহলে ইন্টেরিয়র বিমের জন্য
প্রত্যেক ফিটে ওয়েট পাইছি, এক্সটেরিয়র জন্য প্রত্যেক ফিটে ওয়েট পাইছি। এখন তাহলে টোটাল একটা ফ্লোরে বিমের জন্য কতটুকু ওয়েট আসতেছে, বিম থেকে কতটুকু ওয়েট আসতেছে? দেখেন এই যে ডেড লোড, এক্সটেরিয়রে ডেড লোড কতটুকু? 0. এই যে 8, তাই না? এক্সটেরিয়র ডেড লোড হলো কি 0.8। আর এক্সটেরিয়রের নিজের ওয়েট কত? 0.25, ঠিক আছে? তার মানে নিজের ওয়েট হলো গিয়ে এত, এবং তার উপরে যে লোডটা আসতেছে, যেটা বলতেছিলাম স্ল্যাব থেকে, ফ্লোর ফিনিশ থেকে, পার্টিশন ওয়াল থেকে, সেই ভ্যালুটা হলো গিয়ে আমাদের এই যে 0.8 এটা। তাহলে একটা বিমের টোটাল ওয়েট হলো গিয়ে 0.8 প্লাস 0.25 এত কি পার ফিট। তো প্রত্যেক ফিটের বিমের ওজন সহজ কথায় এত। তাহলে এখন জাস্ট সিম্পল আমাদেরকে দেখতে হবে যে কত ফিট আমাদের টোটাল বিম আছে, এক্সটেরিয়র বিম টোটাল কত ফিট আছে। এখান থেকে একটু দেখেন তো বোঝায় কিনা এক্সটেরিয়র বিম টোটাল কত ফিট আছে। এখানে কত আছে? 15। তাহলে নিচেও এখানে কত? 15 আর 15, তাহলে কয়টা 15 হইলো? 4টা 15 না? 4 15 60 প্লাস প্লাস কত? এখানে একটা 16, এখানে একটা 16, এখানে একটা 18, এখানে একটা 18। তাহলে দেখেন দেখি মিলানো যায় কিনা। এই যে 15 প্লাস 15, 15 প্লাস 15 ইন্টু 2, তাহলে 60, প্লাস 16 প্লাস 18 ইন্টু 2। কি বোঝা গেছে? যে 16 প্লাস 18, এটা আছে দুইটা, যেখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে এটা হলো গিয়ে টোটাল এক্সটেরিয়র বিমের ওয়েটটা। সিমিলারভাবে ইন্টেরিয়র বিমের জন্য দেখেন, ইন্টেরিয়র বিমের নিজের ওয়েট হলো গিয়ে 1.4, ডেড লোড আর কি, নিজের ওয়েট এত। আর ইন্টেরিয়র বিমের উপরে প্রত্যেক ফিটে ওয়েট আসতেছে হলো কি এত। তাহলে এটা হলো টোটাল ওয়েট, তাই না? 1.4 প্লাস 0.3 মানে হলো কি 1.7 কিপ পার ফিট। এটা হলো ইন্টেরিয়র বিমের উপরে ওয়েট। তাহলে এখন ইন্টেরিয়র বিম কতগুলো আছে? কয়টা আছে বলেন দেখি? এখানে একটা আছে, এটা কত? 16 একটা, 16 দুইটা, 16 দুইটা না তিনটা? 16 3 না সরি, 16 একটা, 18 দুইটা। দেখেন এটা, 18 হ্যাঁ 16 একটা, 18 দুইটা, আর এইখানে আছে হলো গিয়ে 15 15। 15 হ্যাঁ তাহলে এখানে দেখেন এই যে দুইটা 15, 18 দুইটা, 16 একটা। তাহলে এটা হলো কি ইন্টেরিয়র বিমের টোটাল ওয়েট প্রত্যেক ফ্লোরে। ঠিক আছে? তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে প্রত্যেক ফ্লোরে বিম থেকে টোটাল কত লোড আসতেছে, তাহলে কিন্তু এই দুইটা যোগফল। বিম থেকে টোটাল লাইভ লোড, সরি ডেড লোড আসতেছে হলো গিয়ে এতটুকু। এখন এটা মনে রাখবেন, এটার মধ্যে কিন্তু শুধু বিম নাই, এটার মধ্যে কিন্তু বিম, স্ল্যাব, পার্টিশনাল সব কিছু মিলাই। তাহলে এটা যদি সব কিছু এখান থেকে মিলানো থাকে, তাহলে মানে একমাত্র শুধুমাত্র এখন বাকি আছে হলো কলাম। তাহলে কলামেরটাও বের করা খুবই সহজ। কলামের সাইজ তিনটার জন্য তিন রকম। ধরেন প্রথম কলামের জন্য 12x12, তাহলে আমি এখান থেকে কি করতেছি 12x12 ইন্টু 144, তাহলে এখান থেকে এরিয়াটা বের হলো, ইন্টু 10, 10 মানে হলো কি 10 ফিট, একটা কলামের হাইট হলো 10 ফিট করে, ইন্টু 0.15 কনক্রিটের ইউনিট ওয়েট। আর C1 কলাম কয়টা আছে? এই যে এখানে কোনা একটা, এই কোনা একটা, ডান পাশে নিচে একটা, বাম পাশে নিচে একটা, 4টা। তাহলে এই জন্য এখানে গুণ হয়েছে 4, তাহলে 6 কিপ। খুবই সহজ জিনিস। C2 একইভাবে এখান থেকে বের হয়েছে, C3 একইভাবে বের হয়েছে। তাহলে টোটাল C1 C2 প্লাস C3 এত আসে 15 আসে। তার মানে প্রত্যেক ফ্লোরে কলামের ওয়েট হলো কি এত। আচ্ছা, এখন এখানে শর্ট কলাম বলে একটা জিনিস বের করছে। দেখেন শর্ট কলাম বলতে বোঝাচ্ছে এই যে নিচের পার্টটা, এই যে এইটা, এই যে এখানে যে ছোট ছোট কলাম আছে, এগুলোকে বলতে যাচ্ছে শর্ট কলাম। তাহলে এটা 10, এটা 5, তার মানে আমি একটু আগে যে ভ্যালুগুলো পাইছি সেটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিলেই হচ্ছে না, যেহেতু লেন্থ হলো গিয়ে অর্ধেক। তাহলে দেখেন শর্ট কলামের ওয়েট এই যে টোটাল বের করছে 7, এই যে 15 অর্ধেক আর কি, 7.5 15 অর্ধেক। তাহলে টোটাল ফ্লোর ডেড লোড, একটা ফ্লোর থেকে টোটাল কতটুকু ডেড লোড আসতেছে, এটা কি কি যোগ হবে? এক্সটেরিয়র বিমের ওয়েট, ইন্টেরিয়র বিমের ওয়েট, আর কি কলামের ওয়েট।
এই তিনটা এখানে যোগ করছে, এই যে, ঠিক আছে, এই তিনটা এখানে এই যে যোগ করছে, তিনটা যোগ করে 10। তাহলে পুরা বিল্ডিংয়ের ডেট ওয়েট কত বলেন দেখি, বলা যায় কি না? 288, একটা ফ্লোরের জন্য 288, তাহলে কয়টা ফ্লোর আছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে কি হবে 288 ইন্টু 5 প্লাস এই নিচের একটা পার্ট আছে না, এই যেটা, জি স্যার নিচের কলাম। হ্যাঁ, এইটা হবে কি, এটা হবে তাহলে 288, ওই যে এই যে দেখেন, এই যে 134, এই দুটো তো নর্মাল, এখানে তো বিম আছে, এটা তো নর্মাল, শুধু কলামের ক্ষেত্রে গিয়ে এটা কিন্তু এই যে অর্ধেক হয়ে গেছে, এই 7.5। তাহলে এখান থেকে টোটাল বিল্ডিংয়ের আমি ডেড লোডটা পেয়ে যাচ্ছি। তাহলে ডেড লোড পাইছি, এখন জাস্ট বাকি থাকে লাইভ লোড। লাইভ লোড তো আমরা বুঝতে পারতেছি এটা কোথায় আসে, কোন লেভেলে আসে। এটা কিন্তু শুধুমাত্র ওই স্ল্যাবের উপরে আমরা ধরি, তাই না? স্ল্যাবের উপরে যে লোডটা আসে, এখন আমি একটু আগেই বললাম যে স্ল্যাবের উপরে যা কিছু লোড সেগুলো অলরেডি হলো আমাদের ক্যালকুলেট করে বিমের উপরে দেওয়া আছে। তাহলে এখন এই যে বিমের উপরে তাকাই, দেখেন এখানে কিন্তু লাইভ লোডের জন্য বিমের উপরে কতটুকু আসতেছে দেওয়া আছে সব কিছু। তাহলে এক্সটেরিয়রের জন্য লাইভ লোড হলো কি 0.6 বিমের উপরে পার ফিটে, ইন্টেরিয়রের জন্য 1.2। তাহলে এখন জাস্ট এই ভ্যালুগুলো আমাকে হিসাব করতে পারলেই হবে। তাহলে এই যে এক্সটেরিয়র ক্ষেত্রে 0.6, একইভাবে এক্সটেরিয়র বিমের টোটাল লেন্থ এই যে 1560, আর এই যে একটু আগে যেটা দেখলাম একই জিনিস, আর ইন্টেরিয়রের জন্য 1.2 এই যে যোগ করছি। তাহলে কয়টা ব্যতিক্রম আছে? 6টা, তাই না? যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। তাহলে এটার সাথে 6 দিয়ে গুণ করে এখান থেকে লাইভ লোডটা পাইছি। খুবই সিম্পল হিসাব, কমপ্লেক্সের কিচ্ছু না এখানে। তাহলে এখন আমি যদি এখানে দুইটা যোগ করে দিই, এই যে 1700 আর এখানে 1000, তাহলে কিন্তু আমরাই বিল্ডিংয়ের টোটাল লোড পাবো, ইনক্লুডিং ডেড লোড অ্যান্ড লাইভ লোড, ঠিক আছে? এখন এখান থেকে ডাব্লু পাইছি, আমি ডাব্লু পেয়ে গেছি। এখন ডাব্লু পাওয়ার পর যেটা বললাম, দুইটা আমাদের কাজ, একটা হলো গিয়ে এখান থেকে এস এ বের করা, একটা হলো ডাব্লু বের করা। তাহলে আমি কিন্তু এখান থেকে ভি পেয়ে যাব। তাহলে ডাব্লুটা আমরা পাইছি, এখন হলো কি এস এটা পাবো। তো এখানে প্রশ্নটা সরাসরি এখানে বলা নাই, বাট আমি জাস্ট বুঝাই দিচ্ছি প্রশ্নটা কীভাবে থাকবে সেটাও বলছি। ধরেন এখানে এরকম বলছে যে অকুপেন্সি ক্যাটাগরি 2, তাহলে এটা কোথা থেকে পাবো? এটা কিন্তু আমরা বিল্ডিংটা কোন টাইপের বিল্ডিং ডিজাইন করতেছি সেখান থেকে পাবো, তাই না? আমি যদি বলি রেসিডেন্সিয়াল বিল্ডিং, তখন অকুপেন্সি ক্যাটাগরি হবে কত? 2। তারপরে সেখান থেকে আমাকে কিনে আসতে হবে ওই যে ইম্পর্টেন্স ফ্যাক্টর, এটা মনে আছে তো? এগুলো দেখা দিব একটু, এই যে দেখেন কই গেল, এই যে অকুপেন্সি ক্যাটাগরি 2 এর জন্য ইম্পর্টেন্স ফ্যাক্টর কত? এই যে 1, ঠিক আছে? তাহলে এখান থেকে আইটা পাইলাম, এখান থেকে তাহলে আমি আইটা পাইলাম। এখন আমাকে দেখতে হবে সাইড ক্লাস, যেটা বলতেছিলাম, এটা যদি সরাসরি বলা থাকে, এই যে সরাসরি যদি এরকম বলা থাকে যে এসসি, তাহলে তো আমাদের কাজ ছোট, তাহলে আর কিছু করতে হচ্ছে না। তো পরীক্ষার মধ্যে এটার পাওয়ারই সম্ভাবনা বেশি। তো ধরে নিচ্ছি আমাদের এটা বলা আছে যে সাইড ক্লাস এসসি। এখন সিসমিক জোন কোফিশিয়েন্ট জেড, এটা তো আমরা ওই টেবিল থেকে পাবো জেড এর ভ্যালুটা। ধরো আমি ঢাকার জন্য ডিজাইন করতেছি, তাহলে ঢাকার জন্য জেড এর ভ্যালু কত? এই যে এখানে একটা বড় টেবিলও আছে, এই দেখেন, এই যে ঢাকার জন্য ডিজাইন করলে জেড এর ভ্যালু কত? এই যে নিচে 0.20, ঠিক আছে? তাহলে জেড এর ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি এখান থেকে, জেড এর ভ্যালুটা এই যে 0.20। তাহলে এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম। এখন সিসমিক ডিজাইন ক্যাটাগরি এসডিসি, এটাকে আর বলতে হবে নাকি? একটু আগে দেখলাম না শুরুতে এসডিসি কীভাবে আসে, এটা কোথা থেকে আসে? এই যে অকুপেন্সি ক্যাটাগরি এবং জোন থেকে, ঠিক আছে? সাইড ক্লাস, অকুপেন্সি ক্যাটাগরি, জোন, ওই টেবিলটা থেকে আমি আমার এসডিসির ক্যাটাগরিটা পেয়ে যাব। আর দেখেন এখান থেকে তারপরে কি করতে হবে আমাকে, আমার এখানে ডিটেইলিংটা কী ধরনের লাগবে সেই অনুযায়ী আমি কিন্তু এখানে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর একটু আগে যে আমরা বের করলাম, দেখলাম যে আমাদের জন্য এখানে লাগতেছিল কি ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, আইএমআরএফ বলে। আইএমআরএফের জন্য আমাদের রেসপন্স রিডাকশন ফ্যাক্টর ছিল কত? 5, ওই টেবিল থেকে পাইছি আমরা। কোন টেবিল? এই যে এই টেবিল। আমরা এখানে দেখলাম আমাদের আইএমআরএফ লাগে, কারণ এখানে আমরা নিচে আমরা নট পসিবল বা নট পারমিটেড হচ্ছিল,
তাহলে এখান থেকে আমরা বাম দিকে আসছি, বাম দিকে এসে এই 5 ভ্যালুটা পাইছি। তাহলে এখান থেকে 5 পেলাম। এখন বিল্ডিংয়ের টাইম পিরিয়ড এটাও ক্লাসের শুরুতে আমরা বের করছি, কত আসছিল আমাদের জানি 0.59, তাই না? দেখেন এখানে একই এসে এই যে। তাহলে এটার উপর ভিত্তি করে আমরা এটাও পাইছি যে আমাদের কার্ভ কোনটা এটা পাইছি, এবং সেখান থেকে সিএস এর ভ্যালুটা কীভাবে ক্যালকুলেট করতে হবে ইকুয়েশনটা দেখছি। ইকুয়েশন থেকে আমরা এখানে দেখছিলাম, এই দেখেন যদি 5% ড্যাম্পিং হয় তাহলে এটা 1 হয়, আমরা 1ই ধরে নিব যদি কিছু বলা না থাকে। তাহলে সিএস এর ভ্যালু আসে 2.87। তাহলে দেখেন এখন এস এ বের করার জন্য আমি কিন্তু সমস্ত কিছু পেয়ে গেছি। তাহলে আমাদের এস এর ইকুয়েশনটা ছিল 2/3 জেড আই আর ইন্টু সি এস। এখানে সবগুলো ভ্যালু এখন বসা দেন। 2/3 জেড এর ভ্যালু আসছে আমার কত 0.2, আর এর ভ্যালু কত আসছে 5, আই এর ভ্যালু 1, সি এস এর ভ্যালু কত হয়ে গেল 2.87। এখান থেকে সি এস এর ভ্যালু আসে 0.0767। আচ্ছা, নিচের এই লাইনটা একটু খেয়াল করি। এটা বলতেছে এস এ মিনিমাম। আচ্ছা, এস এটার কাজ কি বলেন দেখি? এস এর কাজ কি? এস এ যত বড় হবে, খেয়াল করেন, আমাদের বিল্ডিংয়ের ওয়েটটার সাথে গুণ হয়ে আমাদের কিন্তু আর্থকোয়েক যে ফোর্স বেশিয়ার সেটার পরিমাণও কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? তার মানে এস এ যত বড় ভিও তত বড়, নাকি? এস এ যত বড় ভিও তত বড়। তখন এখানে বলতেছে এস এর একটা মিনিমাম ভ্যালু আমাদেরকে ধরতে হবে, মানে এস এর ভ্যালু যেন এর চেয়ে কম না হয়ে যায়। এটা কেন লাগতেছে একটু দেখাই আসি। এই যে আমাদের যদি কার্ভটার দিকে আমরা তাকাই, দেখেন কার্ভটার দিকে যদি তাকাই, 5তলা বিল্ডিংয়ের জন্য আমরা এই জায়গায় টাইম ফ্রেম কোথাও একটা পাইছি, মানে টাইম পিরিয়ড আর কি, সরি। তো বিল্ডিংয়ের হাইট যত বাড়তে থাকবে আমাদের কিন্তু এই মানে টিটা আমরা আরও ডান দিকে পাইতে থাকবো, মানে টি এর ভ্যালুটা তত বাড়তে থাকবে, টাইম পিরিয়ডের ভ্যালুটা। তো দেখা যায় যে অনেক লম্বা বিল্ডিংয়ের জন্য, অনেক টল বিল্ডিংয়ের জন্য টি এর ভ্যালু অনেক ডানে চেপে আসে এবং সিএস এর ভ্যালুটা অনেক কমে যায়। সিএস এর ভ্যালু কমে যাওয়া মানে কি? মানে আমরা ধরতেছি যে আসলে যতটুকু ভূমিকম্পর জন্য এক্সেলারেশন হচ্ছে বিল্ডিং তার কত গুণ ফিল করতেছে। তো সিএস এর ভ্যালু যদি কমে যায় তার মানে আমরা ধরে নিচ্ছি আসলে বিল্ডিং তার খুবই কি মানে কাছাকাছি ইয়ে ফিল করতেছে, এক্সেলারেশন ফিল করতেছে। তো এটা যেন কমাইতে কমাইতে আমরা একদম অনেক কমে না ফেলি আর কি। এই জন্য একটা এখানে মিনিমাম ভ্যালু ধরা হয়, আটকায় দেওয়া হয়, যেন মিনিমাম আমরা কিছু একটা এক্সেলারেশন ধরে নিই, ঠিক আছে? তো এই জন্য হলো গিয়ে এস এ মিনিমাম এখানে একটা আমাদেরকে এই ভ্যালুটা একটু চেক দিতে হবে যে এই ভ্যালুটা মিনিমামের চেয়ে কমে যাচ্ছে কিনা। তো এটার ইকুয়েশনটা হলো গিয়ে এটা 0.67 বিটা জেড আইএস, বিটার ভ্যালু অলওয়েজ হলো গিয়ে 0.11, ঠিক আছে? তো এটা বিটা ইকুয়াল টু 0.11, এটাকে মনে রাখবো, অলওয়েজ 0.11, আর বাকিগুলো যা আছে ভ্যালু আছে তাই। তো আমি জাস্ট দেখবো যে আমার এই ভ্যালুটা হচ্ছে কম আসে কিনা, যদি কম আসে তাহলে এটাই ধরে নেবো আর কি। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার কম আসে নাই, আমারটা আসছে 0.07 আর মিনিমামটা 0.01, তো এটা হচ্ছে বড় আছে, তো সমস্যা নাই। তাহলে এইটা হলো গিয়ে আমাদের এস এ, ঠিক আছে? তো আমাদের এখন ইকুয়েশন দাঁড়াইলো হলো গিয়ে ভি ইকুয়াল টু 0.0767 ডাব্লিউ। এটা কিন্তু একটা পার্সেন্টেজ, এই যেখানে লেখাও আছে নিচে 0.0767। তার মানে এটা বোঝাচ্ছে আমার বিল্ডিংয়ের ওয়েট যতটুকু তার 7.67% হলো কি আমার বেশিয়ার হিসেবে আমার বিল্ডিংয়ের মধ্যে আঘাত করবে। এটা কিন্তু অনেক বিশাল একটা ভ্যালু। টোটাল ওয়েটের, সিসমিক ওয়েটের 7.5%-এর মতো ফোর্স দিয়ে আমার আর্থকোয়েক আমার বিল্ডিংয়ে হিট করবে। এখন হলো কি আমাকে ফাইনালি আমাদের শেষ প্রায়, ফাইনালি হলো কি আমাকে এই ভ্যালুগুলো বের করতে হবে যে প্রত্যেক ফ্লোরে আমার ফোর্সের পরিমাণটা কত হবে, ঠিক আছে? তো এটা বের করার জন্য আমাদের এই যে বলছিলাম যে আমাদের একটা ইকুয়েশন আছে, আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। তো দেখেন এই ইকুয়েশনটা ইউজ করার জন্য যেটা লাগবে সেটা হলো কি ডাব্লিউ এক্স বা ডাব্লিউ আই যেটাই হোক, মানে ডাব্লিউ লাগবে প্রত্যেক ফ্লোরের ওয়েট কত
এইটা লাগবে আমার, প্রত্যেক ফ্লোরের ওয়েট কত। এখন এখানে একটু খেয়াল করতে হবে, দেখেন আমি যদি যে কোনো একটা ফ্লোর নিয়ে চিন্তা করি, ধরেন আমি এই ফ্লোরটা নিয়ে চিন্তা করতেছি, আমি জানতে চাচ্ছি এই ফ্লোরের ওয়েট কতটুকু। এখন এই ফ্লোরের ওয়েট কিন্তু শুধুমাত্র আমি যদি চিন্তা করি যে আচ্ছা এখানে যতগুলো বিম স্ল্যাব আছে সব কিছুর ওয়েট আমি নিলাম, তাহলে কিন্তু হবে না। কারণ কি, এই যে কলামগুলো আছে উপরে, এই যে নিচে একটু কলাম আছে, এগুলোর ওয়েট কোথায় যাবে? এই যে এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এটা যদি না বুঝেন পরীক্ষায় কিন্তু অঙ্ক করতে পারবেন না। যেটা বলতেছিলাম, এই যে ধরেন লাল মানে F6 নাম্বার ফ্লোরে আমি হলো গিয়ে কতটুকু ফোর্স আসে সেটা হিসাব করতে চাচ্ছি। তাহলে শুধুমাত্র বিমের যদি আমি ওয়েটটা নেই, বা ওই ফ্লোরের ওই বিম আর ওই ধরেন ওই যে কি স্ল্যাবের যদি আমি ওয়েটটা নেই, তাহলে কিন্তু আমার হবে না, কারণ এটার সাথে কিন্তু কী আছে এখানে, যে কলামগুলো কানেক্টেড আছে। তো আমরা যেটা চিন্তা করব, আমরা চিন্তা করব যে প্রত্যেক ফ্লোরে, এই ফ্লোরে যতগুলো বিম আছে সেটার ওয়েট তো আসবেই, প্লাস হইল গিয়ে উপরের তলার হাফ কলামের লেন্থ এবং নিচের তলার হাফ কলামের লেন্থ, এটাও হইল গিয়ে এই ফ্লোরের মধ্যে ওয়েট হিসেবে আসবে। তাহলে এইটুকু জায়গার ওয়েট আমার হইল গিয়ে F6-এর মধ্যে আসবে। ঠিক আছে, মানে এই ফ্লোরের ওয়েট হলো গিয়ে ডাব্লিউ হলো গিয়ে এই কয়েকটার যোগফল। তাহলে এখন টপ ফ্লোরের জন্য কি হবে? টপ ফ্লোরের জন্য কি হবে? টপ ফ্লোরের জন্য তাহলে এই লেভেলের ওয়েট মানে বিম, এই এখানকার বিমের ওয়েট প্লাস প্লাস তাহলে কি আসবে? এইখানের অর্ধেক, এইখানের অর্ধেক, এইখানের অর্ধেক। আচ্ছা, এটাও গেল। তাহলে বাকিগুলোর জন্য বোঝা যাচ্ছে, এটার জন্য তাহলে এখানকার অর্ধেক, এখানকার অর্ধেক, এখানকার অর্ধেক। তাহলে বটমের জন্য কি হবে? ধরেন এটা হলো বটম, তাহলে এর নিচে আবার কি আছে এখানে? এর নিচে আবার এখানে ফাউন্ডেশন আছে, এখানে নিচে ফাউন্ডেশন আছে, নিচে ফাউন্ডেশন আছে। তাহলে এটার জন্য কিন্তু একই রকম, যে উপরের কলামের অর্ধেক, এখান থেকে উপরের কলামের অর্ধেক, উপরের কলামের অর্ধেক, আর নিচে যে 5 ফিট আছে না, 5 ফিটের কলাম দেখছিলাম আমরা, ওইটার অর্ধেক আসবে, এটার অর্ধেক, এখান থেকে ওইটার অর্ধেক, এখান থেকে ওইটার অর্ধেক। এই তার মানে এটা যদি 10 ফিট হয় তাহলে এখান থেকে কত আসতেছে? 5। আর এটা যদি 5 ফিট হয় তাহলে এখান থেকে কত আসবে? আড়াই আর কি, 2.5। তার মানে মাঝখানের ফ্লোরগুলো হিসাব সেম, রুফেরটা আলাদা আর গ্রাউন্ড ফ্লোরেরটা একটু আলাদা, বাকিগুলো সব সেম। তাহলে এখন দেখেন এখানে সেটাই করা হয়েছে, এখানে জাস্ট টিপিক্যাল। ধরেন এই যে রুফের জন্য ডেড লোড কত, এটা আমরা একটু আগে বের করছি, আমি একটু নিয়ে আসি উপর থেকে। দেখেন রুফের জন্য ডেড লোড কতটুকু। তাহলে রুফের জন্য বলতেছিলাম যে রুফের জন্য এই যে আমাদের রুফ, এই যে রুফের জন্য এই পুরাটা আসবে, এখান থেকে অর্ধেক, এখান থেকে অর্ধেক, এখান থেকে অর্ধেক। তাহলে এই যে বিমের ওয়েট কিন্তু আমরা পাইছি, বিমের ওয়েট কত পাইছি? কই গেল? এই যে 100 কত 34, একটু পরিষ্কার করি, এই যে 134, এই যে এটা হলো এক্সটেরিয়রের জন্য, ইন্টেরিয়রের জন্য 139। তাহলে দেখেন এখানে কিন্তু তাই করছে, 134 প্লাস 139, বিমের ওয়েট তো পুরোটাই আসলো। কলামের ওয়েট কিন্তু কী করছে এখানে? এই যে অর্ধেক করছে। প্রত্যেক ফ্লোরের জন্য কলামের ওয়েট ছিল এই যে 15, 10 ফিটের কলাম ধরলে, আর 5 ফিটের কলাম ধরলে কত ছিল? এই 7.5। ঠিক আছে, তাহলে এটাকে 5 ফিটের কলাম চিন্তা করছি, কারণ এই যে আমাদেরকে উপরের অর্ধেক নিতে হবে। কি ক্লিয়ার? আর লাইভ লোড তো একই থাকবে তাই না, কারণ লাইভ লোডটা বলতেছিলাম, লাইভ লোড আসতেছি হলো কি কোথা থেকে? এই যে বিমের মাধ্যমে, মানে স্ল্যাব থেকে বিমের মাধ্যমে আসতেছে, এটা তো কলামের সাথে কোনো সম্পর্ক নাই। তো এটা যা ছিল তাই আছে, দেখেন 76 প্লাস 98 ইন্টু 0.25, এটা করে এটা আসে। তাহলে এই দুটো যোগ করে দিলে আমার রুফের কতটুকু ওয়েট, মানে এই জায়গাতে কতটুকু ওয়েট আছে, এই জায়গাতে কতটুকু ওয়েট আছে এই ফ্লোরে, এটা পেয়ে যাচ্ছি। তাহলে একইভাবে ডাব্লু একটা টিপিক্যাল ফ্লোর নিচে, ধরেন 4 নাম্বার ফ্লোরটা, যেটা হলো কি ইয়ের নিচে আছে, রুফের নিচে আছে, তা সেটার জন্য তো কোনো পার্থক্য হচ্ছে না। সেটার জন্য ফুল এক্সটেরিয়র বিম, ইন্টেরিয়র বিম, প্লাস হলো কি ফুল কলাম 15।
আর 25% এটা তো একই, এটা সবার জন্য একই, এটা পার্থক্য নাই 43, তাই এই দুটো যোগ করে আসে এত। আর এটা একটু ভুল আছে, এটা আসলে 4F না, এটা হলো ডাব্লিউ গ্রাউন্ড ফ্লোর, GF গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে। তাহলে গ্রাউন্ড ফ্লোরের জন্য পার্থক্যটা কী হবে, এই দুটা সেম, এই 15-র কত ভাগ, কত ভাগ বলি বা এইভাবে বলি, কত ফিট, কত ফিটের জন্য 7.5 ফিট না, উপরে 5 নিচে কত 2.5, তাহলে এখান থেকে আসে হলো গিয়ে এই এত। আর এল এর কোনো পার্থক্য নাই, যা আছে তাই, তাহলে এটা যোগ করে আসে এত। আর বেসটার জন্য চিন্তা করেন, বেসে তো আর কোনো নাই, মানে কোনো তো ফ্লোর নাই ওখানে, তার মানে ওখানে তো বিমের জন্য কিছু আসবে না। একটু দেখাই, ধরেন হলো কি এটা হলো লাস্ট আমাদের গ্রাউন্ড ফ্লোরটা, এর উপর এর নিচে আছে হলো কি বেস, এই যে বেস, তাহলে দেখেন। স্যার হ্যাঁ, স্যার আমাদের পরীক্ষা আছে স্যার এখন, তো যদি স্যার আপনি ইয়া দিতেন ভালো হইতো। আমি শেষ শেষ এতদিন তো স্যার করতেছি আমি 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 আপনি যদি আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো, শেষ আমার এই যে লাস্ট স্লাইড, এটা এটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, বেসের জন্য হলো কি আমাদের এখানে কোনো কি নাই, বেসের জন্য আমাদের এখানে কোনো বিম টিম নাই, তো আমাদের বেসের জন্য শুধুমাত্র এই যে এটুক পোর্শন আসবে, এই কলামের অর্ধেকটা এইটুক, এই দেখেন, তাহলে এখানে যে 2.5 ধরছে, তাহলে এখান থেকে বেসের জন্য আমি ওয়েটটা পেয়ে গেছি। এখন হলো কি আমাকে যেটা করতে হবে, আমাকে এই যে এরকম একটা টেবিল বানাইতে হবে, এরকম একটা টেবিল বানাইতে হবে। টেবিলের মধ্যে কী কী আছে, আমি এখানে লিখবো বেস, গ্রাউন্ড ফ্লোর 1F 2F 3F 4F রুফ, প্রত্যেকটার জন্য যে সিসমিক ওয়েটগুলো আমি বের করছি এখানে লিখলাম, ঠিক আছে, প্রত্যেকটার জন্য বের করছি। এবং প্রত্যেকটার হাইট আমি বলছিলাম হাইটটা মাপতে হবে একদম বেস থেকে, তাহলে বেস থেকে গ্রাউন্ড ফ্লোরের হাইট কত 5, সেখান থেকে প্রথম ফ্লোরের হাইট 15.5, সরি 15, এইভাবে হলো কি প্রি ফ্লোর হাইট হলো কি 55। এরপরে দেখেন কী করতে হবে, ডাব্লু ইন্টু HI, WI ইন্টু HI টু দি পাওয়ার K, কারণ আমরা এই যে এই ইকুয়েশনটা থেকে আমরা জাস্ট ভ্যালুগুলো একটা একটা করে লিখতেছি, ঠিক আছে। কারণ এখানে কী কী লাগে দেখেন, যে WI HI টু দি পাওয়ার K এই ভ্যালুটা লাগে, এই জন্য হলো গিয়ে আমি গুণ করব এই কলাম এবং এই কলাম, কিন্তু এইচ এর মাথায় একটা আবার কে আছে। তো আমি এটাও বলছিলাম ক্লাসে যে কে এর ভ্যালুটা ওই যখন টাইম পিরিয়ড কত হয়, যখন টাইম পিরিয়ড 2.5 হয় তখন কে এর ভ্যালু হয় হলো গিয়ে না কত, ভুল বললাম নাকি, এর উপর থেকে একটু দেখে আসি, এই যে কে এর ভ্যালু 1 হয় যখন টাইম পিরিয়ড হয় 0.5, আর কে এর ভ্যালু 2 হয় যখন টাইম পিরিয়ড হয় 2.5, তার মানে আমাদের টাইম পিরিয়ড কত ছিল 0.59 মতো, তো আমাদেরকে বের করতে হবে 0.59 জন্য কে এর ভ্যালু কত, জাস্ট সিম্পল ইন্টারপোলেশন করবো, 0.5 জন্য এত, 2.5 জন্য এত, তাহলে 0.59 জন্য কত, তাহলে এখান থেকে কে এর ভ্যালু হলো পাচ্ছি আমি ইন্টারপোলেশন করে এই যে 1.0445। তাহলে এখন যেটা করব দেখেন, একটা জাস্ট ভ্যালু দেখা দিই, WI HI WI কত 325.14, HI হলো গিয়ে 55, এটার উপর পাওয়ার দিব কে মানে 1.0445, এইটা হিসাব করলে দেখবেন এখানে আসে 21373, ঠিক আছে। তাহলে এই ডান পাশের ভ্যালুটা এখন যদি আমি বের করতে চাই আমার কিন্তু বের হয়ে যাবে, দেখেন এই নিচের পার্টটা কি, সবগুলো WI HI এগুলোকে গুণ করে যোগ করলে যেটা পাবো এই নিচের ভ্যালুটা, তাহলে এই নিচের ভ্যালুটা আসলে হইল গিয়ে এই ভ্যালুটা, এটা সামেশন অফ WI HI, এই যে সামেশন অফ WI HI মানে এই যে এই ভ্যালুগুলো যোগ করলে যেটা পাবো এটা হলো 69,000 এটা। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা ফ্লোরে WI HI দিয়ে এই টোটাল ভ্যালুটাকে ভাগ করতে হবে, তার মানে ধরেন এই ফ্লোরে WI HI কত, এই ফ্লোরে WI HI হলো কি এত, মানে 21,373, তাহলে এইটা ডিভাইডেড বাই টোটাল ভ্যালু মানে 69,772, এইটা করলে আসে দেখবেন 0.306, মানে এই ভ্যালুটা, এই ভ্যালুটা, ঠিক আছে। তাহলে এখন আমি যেটা করব, এই ফ্যাক্টরকে এই ভ্যালুটা দিয়ে গুণ করব, কারণ কি এই যে টোটাল বেস শেয়ার এটাকে আমরা কিন্তু ভাগ করে দিচ্ছি সবগুলোর মধ্যে, তাহলে এই 152 এটা হলো আমাদের টোটাল বেস শেয়ার, যেটা হলো কি এই যে ইকুয়েশন থেকে বসালেই আসে যে V = SA × W, SA আমাদের এত আসছিল, W এত আসছিল, এটা গুণ করে এখান থেকে 152 পাইছি। তাহলে এখন এই যে আমি যদি করি যে 152.5 × 0.306, এটা করলে আমি কিন্তু 46.7 পাবো, এরকম
তাহলে এই ভ্যালুটা হলো এটা। একইভাবে আমি সবগুলো ভ্যালু বের করব, বের করে দেখব এটা কিন্তু আবার 152ই আসবে। যদি না আসে তাহলে অঙ্ক ভুল হয়েছে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের অঙ্ক। আমরা হলো প্রত্যেকটা ফ্লোরে কতটুকু ফোর্স আসে সেটা আমরা বের করে ফেলছি। রেকর্ডিংটা দেওয়া আছে, কিছু যদি না বুঝেন একটু রেকর্ডিংটা আবার মনোযোগ দিয়ে দেখলেই আশা করি বুঝতে পারবেন। বা এরপর যদি সমস্যা থাকে জি স্যার। সিআরের থ্রুতে আমার সাথে যোগাযোগ করেন। হ্যাঁ, ঠিক আছে, যদি না বুঝেন আমাকে আবার, হ্যাঁ, রেকর্ডিংটা স্যার ইনস্ট্যান্ট দিলে ভালো হয় স্যার। আমি 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 কতক্ষণ নেবেন? ঠিক আছে, আমি এখন আপলোড করে দিচ্ছি। আর যদি কোনো সমস্যা হয় সিআরের থ্রুতে আমার সাথে যোগাযোগ করেন, দরকার হলে আমার মাঝখানে একটা অনলাইন ক্লাস নিয়ে আবার বসবো। ঠিক আছে, সমস্যা নেই। ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে।